নমস্কার, আমি অয়ন। প্রথমেই চলে যাব, গতকাল পাবজি ব্যান করেছে কেন্দ্রীয় সরকার। সেই পাবজি ব্যান করার ফলে যথেষ্ট ধাক্কা দেওয়া গেছে চীনকে। একদিনে ক্ষতি $1400 কোটি। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্যের সঙ্গে। সোমনাথ, কি হিসেব পাওয়া যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে পাবজির যে পেরেন্ট কোম্পানি টিনসেন্ট, তাদের শেয়ারে বিপুল ধস নেমেছে আজকাল, এবং $1400 কোটি তা একদিনে ক্ষতি হয়েছে। এই $1400 কোটি কিন্তু তাদের যে মোট মার্কেট ক্যাপিটাল তার 2%। এত বিপুল ক্ষতি একদিনে এর আগে টেনসেন্টের কখনো হয়নি, এবং কোনো চীনা স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পরিস্থিতি ইদানিংকালে হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ থাকছে। যেটা মনে করা হচ্ছে যে ভারতে পাবজির যে 17 কোটি গ্রাহক রয়েছেন, তারা এই মুহূর্তে পাবজি ব্যবহার করতে পারবেন না, এবং সেই কারণেই কিন্তু এই বিপুল ধাক্কা। ধন্যবাদ সোমনাথ। পাবজির ধাক্কায় কাবু চীন। একদিনে প্রায় 2% পড়ল শেয়ার দর। ক্ষতি $1400 কোটি। 2% শেয়ার দর। টেনসেন্টের শেয়ার দরে রেকর্ড পতন। এর মধ্যে অনেকটাই শেয়ার রয়েছে চীনের, যার ফলে চীনকে বড়সড় ধাক্কা দেওয়া গেছে বলেই বিশেষজ্ঞদের মত। ভারতে নিষিদ্ধ হওয়ার পরেই রেকর্ড পতন টেনসেন্টের সিংহভাগ। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব কি দাবি করেছেন দেখুন। Digital technology companies, while operating here, they have the responsibility to abide by the rules and regulations issued by relevant ministries and departments of the Government of India. The activities that these apps have engaged in are prejudicial to the sovereignty and integrity of India, defense of India, to the security of state and public order. Companies, when they operate here, they have to operate in accordance with the regulatory framework of the Government of India. কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেও মুষড়ে পড়েছেন পাবজি খেলোয়াড়রা। ভীষণ ইমোশন দিয়েছে আমায়। কালকে যখন ফার্স্ট শুনেছিলাম, ফেসবুকে নিউজটা দেখেছিলাম যে পাবজি ব্যান্ড হয়ে যাচ্ছে, যখনই মন হতো, বাড়ির কথা যখন মনে আসতো, একা যখন ফিল করতাম, তখন পাবজিই খেলে নিতাম। 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা কোনো মতলবই থাকতো না। ফুল নাইট খেলতাম আমরা। গার্লফ্রেন্ডের থেকে কম কিছু না, গার্লফ্রেন্ডের কমই মেহসুস করায় না। যারা সিঙ্গেল ছেলেদের জন্য এটাই বেস্ট। লকডাউন পিরিয়ডটা চললো, এই টাইমটা মানে বাঁচিয়ে রেখেছিল পাবজি। তো হয়ে গেছে, এখন তো মানে কিছু করার নেই, খারাপ তো লাগছে। পাবজির সাবস্টিটিউট গেম হয়তো আছে অনেক কিছু। পাবজিটা মানে এখনো পর্যন্ত আমার মোবাইলে পাবজিটাই ডাউনলোড করা আছে, আমি এখনো পাবজি খেলছি। যতদিন পাবজি খুলবে মোবাইলে ততদিন পর্যন্ত পাবজি খেলবো। এবার ব্যান হয়ে গেলে তো কিছু করার নেই, সবার হবে, আমরা সবাই বন্ধ করে দেবো। খুব ভালো হয়েছে। আমার ছেলে মেয়ে দুজনেই খেলে। ছেলে মাধ্যমিক পরীক্ষার সময় খুব খেলছিল, আমি বলে বলে বন্ধ করেছি। সেটা ছেলে এখন বন্ধ করেছে, স্টপ করেছে, কিন্তু মেয়ে এখনও খেলছে। মেয়ের রাত্রি 12টা হলেই সব শুরু করে, কখন আসবি বন্ধুদের নিয়ে। এবার ভোর 5টা অবধি পুরো একদম খেলেই যাচ্ছে, বললে শোনে না। এবারে চলে যাচ্ছি নিউজ 18 বাংলার ইম্প্যাক্ট। নিউজ 18 বাংলার খবরের যে রক্তের দাম নাকি 16,000 টাকা। গতকাল নিউজ 18 বাংলার তৎপরতায় হাতে নাতে গ্রেফতার দালাল। খবরের জেরে এসএসকেএম এর নজরদারিতে বসলো আরও সিসি ক্যামেরা। আপনি জানেন ও নেগেটিভ মানে 50,000 রক্ত দিলে একটা হয়, দামও অনেক নিয়ে নেবে। ও ইনক্লুডিং টোটাল টেস্ট নিয়ে 16,800 টাকা। এসএসকেএম এ রক্তের দালালদের দৌরাত্ম্য। রক্তের দাম নাকি 16,000 টাকা। দালালদের মুখোশ খুলে দেয় নিউজ 18 বাংলা। এরপরেই বৃহস্পতিবার এসএসকেএম এ বসলো সিসি ক্যামেরা। দালালদের রুখতে আরো কড়া নজরদারি। কাজ চলছে, বিল্ডিং এ কাজ চলছে, ক্যামেরাও নতুন কাজ হচ্ছে। কতগুলো বসানো হচ্ছে? ভেতর বাইরে করে 40টা। অর্থাৎ তড়িঘড়ি করে আজকে আবার নতুন করে বসানো চলছে সিসিটিভি, যাতে হাসপাতালে কোনো দুর্বৃত্তায়ন না ঘটে, যাতে কোনো অপরাধের কাজ না ঘটে, সেটা যাতে সহজেই চোখে পড়ে। করোনাকালে রক্তের আকাল, এই সুযোগে ঝোঁক বুঝে কোপ। অন্তর্তদন্তে নিউজ 18 বাংলা। বুধবার পর্দা ফাঁস। আচ্ছা শুনুন, একটা কথা বলি শুনুন। একটা জায়গায় আছে, ওরা বাইরের পেশেন্টকে দেয় না, ওরা দামও অনেক নিয়ে নেবে। ও ইনক্লুডিং টোটাল টেস্ট নিয়ে 16,800 টাকা।
আমাদের প্রতিনিধির তৎপরতায় হাতে নাতে গ্রেফতার হন তিনি। 16,000 টাকা ও নেগেটিভের দাম। আপনি আমার সঙ্গে আসুন, আসুন। পালাচ্ছেন নাকি? আমার জাস্ট একটাই বক্তব্য, তুমি আমাদের ব্লাড ব্যাংকের কাউকে তো তুমি চেনো না, তুমি নিচে থেকে লোককে ধরে ধরে তুমি নিয়ে যাচ্ছ। এরপরে এসএসকেএম চত্বর জুড়ে আরো সিসি ক্যামেরা, কিন্তু এরপরেও দালাল রাজ কি রোখা যাবে? আমরা যখন টিকিট কাটতে এসেছি তখন বাইরের যারা আছে অনেকেই তারা তো বলছে আমরা দালাল ধরে ভর্তি করেছি। হ্যাঁ, নর্মালি আমি যা শুনলাম আজকে ওখানে ভর্তি ব্যাপারে সেখানে তো দেখলাম। অনেকের এও প্রশ্ন, রক্ত নিয়ে দালাল রাজ বন্ধে কেন আরো কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা। এবারে চলে যাই কলকাতা মেডিকেল কলেজ। কলকাতা মেডিকেল কলেজ মানেই যেন অভিযোগের পাহাড়। রোগী মৃত্যুর কথা পরিবারের কাছে চেপে রাখার অভিযোগ, চিকিৎসায় গাফিলতিরও অভিযোগ। মেডিকেল কর্তৃপক্ষের দাবি, লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। মঙ্গলবার দিন সকালে যখন বললো যে সেরিব্রাল অ্যাটাক হয়েছে বলে কোমাতে চলে গেছে, তো আমাদের মনে হচ্ছে মানডে থেকেই উনি যে এক্সপায়ার্ড হয়ে গেছে। কারণ যদি সেরিব্রাল অ্যাটাক হয় তাহলে তো ওই দিনকেই তো সিসিইউতে অ্যাডমিট করবে। রাতে যখন সিসিইউতে কেমন আছে সেটা জানার জন্য যখন এনকোয়ারিতে ফোন করি, এনকোয়ারির সবাই তখন খবর নিয়ে বলেছে সিসিইউতে এই নামে কেউ নেই। আমি তো বলবো যে এখানে একদম আমার হাজবেন্ডকে পুরো মেরে দিল, কোনো ট্রিটমেন্ট করেনি। আমি এনকোয়ারিতে ফোন করি, বলছে আমার হাজবেন্ড সিসিইউতে রয়েছে। সেখানে বলছে যে আপনাকে এই ভুল ইনফরমেশন কে দিল? বলে কেন, উনি যে যে বেডে রয়েছেন 304 সেখানেই উনি পড়ে রয়েছেন। চলে যাচ্ছে মধ্যমগ্রামে। স্কুল ফি নিয়ে বিক্ষোভ ধুন্ধুমার। সুধীর মেমোরিয়াল স্কুলের গেট ভাঙচুর, ইট বৃষ্টি, সিসি ক্যামেরাও ভেঙে দেওয়ার অভিযোগ। অভিভাবকদের বিরুদ্ধে নামানো হয় র্যাফ। মধ্যমগ্রামের সুধীর মেমোরিয়াল স্কুলের সামনে তুল কালাম। সিবিএসই বোর্ডের স্কুল, স্কুলের ফি মকুবের দাবি নিয়ে ধুন্ধুমার। স্কুলের গেট ভাঙচুর, ইট বৃষ্টি। সিসি ক্যামেরাও ভেঙে দেওয়ার অভিযোগ অভিভাবকদের বিরুদ্ধে। মারধরের অভিযোগ স্কুলের নিরাপত্তা রক্ষীকেও। অভিভাবকদের দাবি, হাইকোর্টের নির্দেশ মেনে টিউশন ফির বাইরে আর কোনো টাকা তারা দিতে পারবেন না। বৃহস্পতিবার ইমেল করে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চান অভিভাবকরা। অভিযোগ, অভিভাবকরা স্কুলের সামনে গেলেও স্কুল কর্তৃপক্ষ দেখা করতে চায়নি। এরপরই স্কুলের সামনে অশান্তি শুরু। স্কুলের ভিতরে প্রিন্সিপালের বিরুদ্ধে পোস্টার পড়ে। ইন্টারনেট চার্জেসও তো আমাদেরই বেয়ার করতে হচ্ছে, সেক্ষেত্রে ওরা টিউশন ফিসটা শুধু নিক, যে ল্যাব চার্জ তো সেইগুলো ওরা নিয়ে নিচ্ছে। এটা কি করে পসিবল? স্মার্ট বোর্ড ইউজ হচ্ছে না, সেটার চার্জ আমাদের দিতে হবে। আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সত্যি কি এটা মেনে নেওয়ার মতো অবস্থায় রয়েছি আমরা? স্কুলের সামনে নামাতে হয় র্যাফ। পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। পুলিশি মধ্যস্থতায় প্রিন্সিপালের সঙ্গে বৈঠক করেন অভিভাবকরা। যে ঘটনা যেটা করেছে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি প্রি প্ল্যান্ড, আর এটা আমি দুর্ভাগ্য বলেই বলবো। 95% the parent have already paid their fees, so there is no question of not taking parents into confidence. Parents are যতই আমাদেরকে ডিস্টার্ব করুক, যতই আমাদের মেন্টালি হ্যারাস করুক or physically harass করুক, we will keep on giving classes to the student, to our beloved children. অভিভাবকরা নিজেদের অবস্থানে অনড়। তাদের দাবি, টিউশন ফি এর বাইরে আর কোনো ফি তারা দেবেন না। মধ্যমগ্রাম থেকে রাজস্বী রায়, নিউজ 18 বাংলা। বেতন জটে বন্ধ হওয়ার মুখে হাওড়া কলকাতার ফেরি পরিষেবা। প্রায় 14টি রুটে ফেরি চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা। অভিযোগ, অগাস্টের বেতন পাননি প্রায় 350 জন ফেরি কর্মী। তাদের গলায় আন্দোলনে নামার হুমকি। করোনাকালে এই ছবি অতীত। গঙ্গার এপার ওপারের ফেরিঘাটগুলো একেবারে শুনশান। যাত্রীর অভাবে জেটিতে দাঁড়িয়েই সময় কাটে লঞ্চগুলির। এরই মধ্যে নতুন করে বেতন জটে জড়িয়েছে হাওড়া কলকাতার ফেরি পরিষেবা, যার জেরে প্রায় 14টি রুটের ফেরি চলাচল বন্ধ হওয়ার আশঙ্কা। আদতে পরিবহন দপ্তরের আওতায় হলেও ফেরি পরিষেবা পরিচালনা করে সমবায় দপ্তর। করোনা ও লকডাউনের জেরে ফেরিতে যাত্রী সংখ্যা তলানিতে নেমেছে। করোনার আগে প্রতিদিন গড়ে 3.5 লক্ষ টাকার টিকিট বিক্রি হতো। এখন দিনে 30,000 টাকার টিকিট বিক্রি করাও মুশকিল। এর জেরেই আটকে গিয়েছে কর্মীদের বেতন। অভিযোগ, অগাস্ট মাসের বেতন পাননি প্রায় 350 জন ফেরি কর্মী।
আমরা না খেয়ে কতদিন ডিউটি করতে পারবো? আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, তাহলে না খেয়ে অনাহারে মরবো। আজকে মাসে করোনার মধ্যে এমনিতে জীবন যাপন করা খুব ক্রিটিক্যাল পজিশন। এখন হলে এই দুর্গন্ধ বাজারে আমার তো ডিউটিতে আসছি, আমাদের সার্ভিস চলছে, তাও কোম্পানির অফিসার আছে, আমাদের স্যালারি নিয়ে কোনো সতর্ক দিচ্ছে না। সমবায় মন্ত্রী এবং হাওড়ার বিধায়ক অরূপ রায় অবশ্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো, দেখবো, খতিয়ে দেখবো কি করা যায়, সমস্যা সমাধান কিভাবে করা যায়, আমরা এটা আলোচনা করে দেখব। গার্ডেন রিচ শিপইয়ার্ডের কর্মী এবং সিআইএসএফ জওয়ানদের যাতায়াতের মূল মাধ্যম ফেরি পরিষেবা। গঙ্গার ফেরি চলাচল বন্ধ হলে সমস্যায় পড়বে যুদ্ধজাহাজ প্রস্তুতকারী এই রাষ্ট্রায়ত্ত সংস্থাও। ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আলুর দাম নিয়ে উদ্বিগ্ন আপনারাও। সেই আলুর বাজারে আজকে ইবির হানা। খুচরো বাজারে এখনো মধ্যবিত্তের নাগালের বাইরে আলুর দাম, বাধ্য হয়ে কমছে আলু কেনার পরিমাণ, আর তা নিয়ন্ত্রণে নামলো ইবি। আজ বাজারে বাজারে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা হুঁশিয়ারি দেন, সরকারি নির্দেশ মেনে আলু বিক্রি করতে হবে, না হলে আইনানুযায়ী ব্যবস্থা। তখন মালটা কম দামে কেনা, দামটা যদি বেড়ে যায় আপনি তো বাড়িয়ে নেবেন, আপনি তো কম দামে বিক্রি করছেন না, সুতরাং মালটা যখন কমে যাবে তখন আপনাকে কমেই বিক্রি করতে হবে। সরকারি নির্দেশ সত্ত্বেও কিছুতেই কমছে না আলুর দাম, তাই এবার কড়া হাতে দাম নিয়ন্ত্রণে নামলেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বাজারে বাজারে ইবির ধমক, হুঁশিয়ারি। এদিন মানিকতলা বাজারে জ্যোতি আলু কেজি প্রতি 32 টাকা থেকে 35 টাকায় বিক্রি হয়। চন্দ্রমুখী আলু কেজি প্রতি 36 টাকা থেকে 38 টাকা। ইবির আধিকারিকদের নির্দেশ, বৃহস্পতিবার থেকে হিমঘরে 22 টাকা কেজি দরে আলু মিলবে। শুক্রবার থেকে পাইকারি বাজারে 25 টাকা কেজি দরে আলু বিক্রি করতে হবে। এর ফলে খুচরো বাজারে আলুর দাম 27 টাকার বেশি নেওয়া যাবে না। তর্কাতর্কি বেঁধে যায় ইবির আধিকারিক ও আলু বিক্রেতাদের মধ্যে। মানিকতলা বাজারে আমরা দেখতে পাচ্ছি যে ইবির তরফ থেকে আসা হয়েছে এবং এখানে অভিযান চালানো হচ্ছে। যখন যা দাম মার্কেট, সেই মার্কেটেই বিক্রি করতে হবে সেই দামে। 27। এদিন পাইকারি বাজারে 50 কিলো আলুর বস্তার দাম ছিল 1380 টাকা। আলু বিক্রেতাদের দাবি, সরকারি নির্দেশ অনুযায়ী আলু বিক্রি করতে হলে 50 কিলো আলুর বস্তা হতে হবে 1250 টাকা। সরকার যেটা সুফল বাংলাকে মাল দিচ্ছে, কোল্ড স্টোর থেকে মাল বের হচ্ছে, আমাদের মানিকতলা বাজারে দিক না ভাই সরকার মাল, আমরা 27 টাকা বেচবো, সরকার আমাদের 22 টাকা দিক, আমরা 25 টাকা বেচবো। বৈঠকখানা বাজারেও আলু বিক্রেতাদের দাম কমাতে হুঁশিয়ারি দেন ইবির আধিকারিকরা। একই ছবি কোলে মার্কেটেও, এখানেও কড়া হাতে দাম নিয়ন্ত্রণে আলু বিক্রেতাদের নির্দেশ দেয় ইবি। যদিও বিক্রেতাদের দাবি, কম দামে আলু কিনতে না পারলে কম দামে বিক্রি করা অসম্ভব। আলুর বড় আড়ত পোস্তায় একই হুঁশিয়ারি দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। সব মিলিয়ে এদিন আলুর দাম নিয়ন্ত্রণে ইবির কড়া মনোভাবের সুফল কবে মিলবে, আলুর দাম নাগালের মধ্যে আসবে, আশায় দিন গুনছে মধ্যবিত্ত বাঙালি। সৌজন মণ্ডল, নিউজ 18 বাংলা, কলকাতা। দক্ষিণ কলকাতাতেও বাজারে বাজারে ইবির হানা। আলুর দাম কমাতে নয়া ফর্মুলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। এদিন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের 3 সদস্যের দল লেক মার্কেটে আলুর খুচরো বাজারে অভিযান চালায়। লেক মার্কেটে জ্যোতি আলু কেজি প্রতি 32 থেকে 34 টাকা, চন্দ্রমুখী আলু কেজি প্রতি 38 থেকে 40 টাকা। এদিন আলুর দাম নিয়ন্ত্রণে ইবি নির্দেশ দেয়, পুরনো দামে নয়, প্রতিদিনের পাইকারি দর অনুযায়ী আলু বিক্রি করতে হবে, সঙ্গে রাখতে হবে পাকা চালান। যেমন বুধবার 50 কিলো আলুর বস্তার দাম ছিল 1430 টাকা, এদিন সেই দাম কমে হয় 1330 টাকা। ফলে এদিনের দাম অনুযায়ী খুচরো বাজারে আলু বিক্রি করতে হবে। এরপরেই ইবির আধিকারিকদের সঙ্গে আলু বিক্রেতাদের বাদানুবাদ শুরু হয়। আপনি টাকা চালান আনবেন, 2 টাকা আমাদের প্রয়োজন, আর তাছাড়া কি আলু একটা 50 কিলো ঢাললে 50 কিলো পয়সা আমি পাবো না।
শুধু শহরেই নয়, শহরতলিতেও ইবির হানা। এদিন দমদমের অমৃতবাজারে হোলসেল মার্কেট অভিযানে যান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এখানে জ্যোতি আলু কেজি প্রতি 30 টাকা, চন্দ্রমুখী আলু কেজি প্রতি 34 থেকে 35 টাকা। ইবির আধিকারিকরা আলু বিক্রেতাদের সতর্ক করে দেন, সরকারি নির্দেশ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। প্রত্যেক ব্যবসায়ীর কাছে যখন যায় কোথাও 34 বা কোথাও 35 এইভাবে কিন্তু কেনারের থেকে দাম নেওয়া হচ্ছিল এবং প্রতিটি বাজারে এইভাবে বাজারে আলু থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করছে, তাদেরকে সতর্ক করছে ইবির আধিকারিকরা। ইবির ফর্মুলায় আলু বিক্রেতারা অসন্তুষ্ট হলেও আলুর দাম কমাতে কাজে আসবে বলে আশা মধ্যবিত্তের। শঙ্কু সাঁতরা ও অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। দীর্ঘ আয়ু হোক তার সৃষ্টির, তার অভিনয়ের। নিউজ 18 বাংলায় উত্তম ম্যাজিকের এক ঝলক। কেবল কানেকশন চালু হয়নি। রবিবারের দুপুর দিদা ঘড়ি মিলিয়ে টিভি অন করলেন। সপ্তপদী। ঘটনাটা খুব চেনা চেনা মনে হচ্ছে না? আমার আপনার সকলের বাড়িতেই ঘটেছে। রবিবার দুপুর মানেই উত্তম কুমার, নস্টালজিয়া মানেই উত্তম কুমার, প্রেম মানে উত্তম কুমার। তার নামেই রয়েছে তিনি উত্তম। তার জন্মদিন বাঙালির উত্তম ডে। মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল উত্তমের। ভবানীপুরে বড় হয়ে ওঠা। পড়াশোনার পাশাপাশি করেছেন থিয়েটার। স্বপ্ন অভিনেতা হবেন। ব্রেক মিলল। প্রথম ছবি দৃষ্টিদান। দর্শক নাকচ করলেন তাকে। কোনো জিনিস তৈরি করতে কত সময় লাগে আর ভাঙতে একটা মুহূর্ত। বসু পরিবার ছবি থেকে উত্তম কুমারের উত্থান। 74.5 পর আর প্রায় কোনো ছবি ফ্লপ করেনি। কি ব্যাপারটা তাই তো জানতে পারছি না। দেখাইছে ব্যাপার ঠিক হয়নি তোরে আগে না। সুচিত্রার সঙ্গে জুটি বেঁধে করলেন সপ্তপদী, হারানো সুর, সাগরিকার মতো বেশ কিছু ছবি। সাবিত্রী চট্টোপাধ্যায় ও সুপ্রিয়া দেবীর সঙ্গেও জুটি বেঁধে বেশ কিছু ছবি করেছেন মহানায়ক, যেমন মৌচাক, ধন্যী মেয়ে, চৌরঙ্গী। এই কুমার, তোমরা আমার টিমকে আশীর্বাদ করো। হ্যাঁ গো, তোমার কি ভিমরতি হয়েছে? কেন? নিজের ছবিকে নিজে প্রণাম করছো? হ্যাঁ। মাধবী, অপর্ণা সেন, শর্মিলা ঠাকুরকে সঙ্গী করেও অনেক ভালো ছবি উপহার দিয়েছেন। তবে উত্তম কুমারের জীবনের মাইলস্টোন নায়ক। I will go to the top. যেটা তিনি ছাড়া আর কেউ করতে পারতেন কিনা তা নিয়েই সন্দেহ রয়েছে। অর্ধেকের বেশি ছবি বসে দেখতে পারিনি, কিন্তু শোয়ের পরে কত সই দিয়েছিলাম জানেন। অসাধারণ ছিল মহানায়কের কমিক টাইমিং। মৌচাক, ছদ্মবেশী, ধন্যী মেয়ে দেখে হাসতে হাসতে চোখে জল আসতে বাধ্য। জিন্দের বন্দি, খোকা বাবুর প্রত্যাবর্তনে তিনি দেখিয়েছেন অভিনয়ের অন্য ডাইমেনশন। হাসাতে হাসাতেই চলে গেলেন তিনি। ওগবধূ সুন্দরীর শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন উত্তম কুমার। 24শে জুলাই হাজার হাজার দর্শককে ছেড়ে চলে যান তাঁদের নায়ক। রয়ে গিয়েছে তার হাসি, তার রোম্যান্স, তার উত্তম ম্যানারিজম। নিউজ